তো আমরা নদীতে গোসল করতাম, কিন্তু আমি এখনো সাঁতার পারি না। আমি খুবই এনজয় করেছি, আমি এখনো মিস করি আমার দিনগুলোকে। অবশ্যই পাহাড়ি ভাত পছন্দ করি। পাহাড়ে কই মানুষ ভয় পায় না তো, পাহাড় বলেন কিংবা সমতল বলেন কিংবা ঢাকা শহরের মতো জায়গা বলেন, বাংলাদেশে আসলে বেঁচে থাকাটা একটা বড় ব্যাপার। আমি আসলে ওভারঅল একটা বৈষম্যহীন একটা বাংলাদেশকে দেখতে চাই। আমি মানুষটা এরকম খুব দুরন্তপনা, ছোটবেলা থেকে সাইকেল নিয়ে দৌড়াইছি, বড় মাছ ছিল খেলছি। মানুষের স্বপ্ন তো আসলে তার চেয়েও বড়। তো আসলে আমি এই স্বপ্নটা দেখছি, হয়তোবা না, কিন্তু আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি। হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। না, আমার পরিকল্পনা বলতে পাহাড়কে নিয়ে তেমন কিছুই না, কিন্তু যে বিষয়গুলো আসলে দরকার সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। এই যে মানে একটা মানুষকে বেঁচে থাকার জন্য যে রাইটসগুলো থাকা দরকার, সেগুলো আমি নিশ্চয়নে আমি কাজ করব। এটা খুবই স্বাভাবিক। শিক্ষার যে মেইন বিষয়, আমাদের শিক্ষা নিয়ে কাজ করব। এবং আমি আসলে ওভারঅল একটা বৈষম্যহীন একটা বাংলাদেশকে দেখতে চাই, যেখানে বাংলাদেশের সব ধরনের জাতিগোষ্ঠীর মানুষ তার রাইটটা পাবে, তার যে গণতান্ত্রিক অধিকার সেটা তাকে পাবে। এবং শুধু পাহাড় কেন্দ্রিক না, বাংলাদেশের প্রতিটি কর্নারে বা এলাকায় আমি ওই বিষয়টাকে চাই, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা, একদম নাগরিক সুবিধা হিসেবে যে সুবিধাগুলো থাকা দরকার সব মানুষ পাবে। পাহাড়ে কই মানুষ ভয় পায় না তো, পাহাড়ে যদি আপনি এখন যান, আজকে যদি আপনি টিকিট কাটেন, তাহলে দেখবেন যে 100 জনের মধ্যে 9 জন হচ্ছে পর্যটক। সবাই তো যাচ্ছে পাহাড়ে, সবাই যাচ্ছে। ব্যাপারটা বলতে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আসলে এই সংখ্যাটা, এই ভয়টা কোন জায়গায় নাই। আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন পাহাড়কে নিয়ে, এখন আমি এই যে বাংলাদেশে আছি ঢাকার মধ্যে, কিছু কম্পোনেন্ট তো হয়তো একটা যদি সন্ধ্যাবেলায় কোথাও আমি হাঁটি, ধরেন মোহাম্মদপুরে আমি যদি হাঁটি, তাহলে তো গলা কেটে দিয়ে আমার মেরে ফেলে গেল। তাহলে সমস্যাটা তো সেম জিনিস। পাহাড় বলেন কিংবা সমতল বলেন কিংবা ঢাকা শহরের মতো জায়গা বলেন, বাংলাদেশে আসলে বেঁচে থাকাটা একটা বড় ব্যাপার। খুবই আপনার মুহূর্তের মধ্যে যে একটা অনিশ্চয়তা সেটা হয়ে যায়, সেটা আসলে পাহাড় কিংবা সমতল কিংবা ঢাকা শহর এটা ম্যাটার করে না। ইভেন আমি বাংলাদেশে এত সমস্যা, কয়েকদিন আগে বাংলাদেশের যে ইভেন এই যে আইবি এর কথা যেটা আমরা বলি, আইবিএতে একটা শ্রমিক কাজ করতে আসছে, ক্যান্টিনের ক্ষেত্রে আর কি, ক্যান্টিন সংস্কার চলছে, এখানে কাজ করতে আসছে, সে শ্রমিকটা মারা গেছে এবং তাকে নিয়ে কোনো কথাবার্তাই নাই, কারণ সে একজন শ্রমিক, সে একদম লো লেভেলের মানুষ, লো টায়ারের মানুষ, তাকে অন্য কোনো কথা বলছে না। তো আমি যেটা বলতে চাই, মানুষের মধ্যে যে ন্যারেটিভগুলো আছে, বা পাহাড়ে মানুষ গহীনে গেলে মারা যাবে, আবার সমতলে যে খুব ভালো আছে, বিষয়টা কিন্তু এরকম না। সব জায়গায় সন্ত্রাসবাদ আছে, এটা আমি মানি। শুধু পাহাড় না, সমতলে অনেক জায়গায় সন্ত্রাসবাদ আছে এবং ঢাকার মতো জায়গায় এখনও আছে। তো সেক্ষেত্রে এটা নিয়ে আসলে ভাববার কোনো বিষয় নাই আমার মনে হয়। হ্যাঁ, আমার জীবনটাই হচ্ছে ওরকম। আমি যখন ঢাকায় আসি, আমি লিটারালি আমার দম বন্ধ লাগতো, আমি কিছুই করতে পারতাম না। ভাই, আমি কোন জায়গায় আসছি, কোন জায়গায় আটকে গেলাম। তাও ক্যাম্পাসে একটু সবুজ গাছপালা আছে, কিন্তু এখন ক্যাম্পাসের বাইরে যদি আমি যাই, আমার খুব প্রবলেমেটিক হয়ে যায়। কারণ আমি মানুষটা এরকম খুব দুরন্তপনা, ছোটোবেলা থেকে সাইকেল নিয়ে দৌড়াইছি, বড় মাছ ছিল খেলছি। এমনও দিন ছিল যে সাইকেল নিয়ে গেছি, আমি পড়ে গেছি ধান ক্ষেতের মধ্যে, পুরো ধান সহ আমি কাদা মাথার মধ্যে ছিলাম আর কি। খুব দুরন্তপনা শৈশব। আমরা নদীতে গোসল করেছি, এখন তো এই নদীতে কেউ নামেও না। তো আমরা নদীতে গোসল করতাম, কিন্তু আমি এখনও সাঁতার পারি না। কিন্তু আমার ভাই ব্রাদার যারা ছিল আর কি, তারা আমাকে ধরে নিয়ে যেত। তারপরে থাকে না যে নদীর পাড়ে একটা পিছলা জায়গা থাকতো, ওখানে আমরা চড়ে নিচে পড়তাম। এরকম শৈশব আমার মধ্যে ছিল আর কি। আমি খুবই এনজয় করেছি, আমি এখনও মিস করি আমার দিনগুলোকে। পরিবারে আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার বড় ভাই আছেন। বড় ভাই হচ্ছে চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে আর কি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। আর আমার বাবা আছেন, আমার বাবা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, পরে চেয়ারম্যান হয়েছেন, এখন কিছু করেন না। তারপরে আমার মা তো গৃহিণী। তো এই আর কি আমার পরিবার। একটু ভয় পেতাম, বাট আসলে এই ভয়টা আসলে দরকার ছিল এখন মনে হয় আর কি। কারণ আমার ফ্যামিলিতে আবার খুবই সাংস্কৃতিক, আমি ছোটোবেলা থেকে গান নাচ এরকম চর্চার মধ্যে দিয়ে এসেছি। তো কিছু ম্যানার আমরা ফ্যামিলি থেকে শিখেছি, যেটা যেমন আমার বাবা না খুব গোছানো মানুষ। একটা কলমের ঢাকনা যদি না থাকে, সেটা নিয়ে আমাকে বকা দিত। আর আমার বাসার যে চারিপাশ, এখানে কোনো প্লাস্টিক বা শ্যাম্পুর প্যাকেট, খোঁচা, এগুলো আর কি থাকা যাবে না। তো এই ম্যানারগুলো আমি বাসা থেকে শিখছি। প্রথম থেকে আমার খুব মেজাজ খারাপ হইতো, ভাই এগুলো কেন বলে, কিন্তু আমি আসলে দেখলাম পরবর্তীতে ওই গুণগুলো আমার মধ্যে চলে আসছে। এখন আমি যদি বাড়িতে যাই, এখন যদি এই শ্যাম্পু প্লাস্টিক যেগুলো আশেপাশে থাকে, আমার খুব বিরক্ত লাগে। এটা আমার কাছে শাসনটা প্রতিটি বাবা মার দরকার। ছোটবেলায় এটা শত্রুতা মনে করলেও বড়বেলায় এটা মনে করি এটা আসলে দরকার। কি খেতে পছন্দ করো? অবশ্যই পাহাড়ি ভাত পছন্দ করি। আমাদের পাহাড়িদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, এবং আমাদের যে জিনিসটা খাই সেটা হচ্ছে সিদ্ধ, এবং সাথে হচ্ছে মরিচ ভর্তা। এটা আমার খুব ফেভারিট। আমি এখনও হলে সব খাবার খাই আর কি, নিজে রান্না করি। প্রথমত হচ্ছে আমার বাবা মাকে তো অবশ্যই মিস করি, আমার ফ্যামিলিটাকে মিস করি। আর যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে
একটা এনভায়রনমেন্ট, মানে আমি যেরকম এনভায়রনমেন্টে দিয়ে বড় হয়েছি এখন যদি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, বা তারপরেও মানে আমার বাড়িতে গেলে যেমন শান্তি লাগে না, এখানে তেমন শান্তি লাগে না। প্রাণ প্রকৃতি গাছপালা সেগুলো তো মিস করি। আর মানে ওখানকার যে ব্যাপারটা, মানে কি বলবো, ওখানকার সব কিছু আমার ভালো লাগে, সব কিছুই মিস করি। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন চিটাগংয়ের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানকার বেশিরভাগ মানুষের মুখের ভাষা কিন্তু বাংলা, কিন্তু আমাদের যে মুখের ভাষা সেটা কিন্তু চাকমা। বাংলা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন যারা পড়াশোনা আমরা একটু একটু করেছি, তো সেক্ষেত্রে আমরা বাংলা বলতে পারি, কমিউনিকেশন করতে পারি। এখন যে আমাদের বিশেষ করে আমার বাবা মাদের যারা জেনারেশন, তারা কিন্তু শুদ্ধভাবে কি এমনি কমিউনিকেশন চালিয়ে নেওয়ার জন্য বাংলা কথা বলতে পারে না। এখন একজন মানুষ সেই হচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য কোনো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে, এখন সে যদি তার প্রবলেমটা অ্যারাইজই করতে না পারে, সলভ করবে কীভাবে? এই ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে। এবং আমি যেটা দেখেছি, খেয়াল করেছি, ছোটোবেলা থেকে আমার যারা সহপাঠী ছিল তারা ক্লাসেও রেসপন্স করতে পারে না, মানে ভয় লাগে কখন না কখন হয়ে যায়, কখন না কিছু একটা ভুল কথা বলে ফেলি। তো আমি দেখলাম যে মূলধারার জনগোষ্ঠী যারা আছেন তারা কিন্তু কথাগুলো বলে, প্রবলেমটা অ্যারাইজ করে। আমাদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে কথাই আমরা বলি না, মানে কেউ কথা বলারই সাহস পায় না। আমি কখনো দেখি না যে ক্লাসে এই জিনিসটা আমি বুঝতেছি না, আমাকে টিচারকে রিকোয়েস্ট করতে আপনি আমাকে বুঝাই দেন বা প্রশ্ন করেন। এই যে একটা ব্যাপার যে কথা বলতে না পারা বা কথা বলতে না চাওয়া, এই ভয় আমার কাছে মনে হয় যে ওই অন্যান্য উপজেলা থেকে ভৌগোলিক অবস্থান খুব বেশি দেরি না মানে দূরত্ব না হলেও এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এবং সাংস্কৃতিকগত কিছু পার্থক্যর কারণে ওরা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। তো আমি কালকেও আর কি একটা কাজে বাংলা মোটর গিয়েছিলাম, তো আমি আমার ট্রেডিশনাল যে ড্রেস সেটা পরাছিলাম, সেখানেও তো আমাকে বুলি করছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যারা, যেহেতু এটা সর্বোচ্চ দেশের বিদ্যাপীঠ, এখানেও তো মানুষ বুলি করে। তো যেহেতু শিক্ষিত মানুষজন বুলি করে, তাহলে সাধারণ মানুষজনের যে ন্যারেটিভ সেটা তো অবশ্যই ওরা বুলি করে। তো এই জন্যই তো মানুষ কথা বলতে ভয় পায়। যেমন রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, এই যে এখন কিন্তু ট্যাগিংয়ের রাজনীতি চলে, মানে আপনি কিছু একটা করতে চান আপনাকে ট্যাগ দিবে। এই জন্যই তো মানুষজন রাজনীতিতে আসে না কিংবা কথা বলে না, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। এই যে একটা ট্যাগিংয়ের রাজনীতি, তারপরে বুলি করা, সাইবারে বুলি করা, বিভিন্ন কারণেই তো পিছিয়ে যাচ্ছে এটাই, এবং হচ্ছে আর কি আমার যা দৃষ্টিভঙ্গি। এটা আসলে আমার কাছে মনে হয় যে শুধু আমাদের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশেই এটা চলছে। হয়তো আমি আমার বায়াসনেস থেকে বলছি, আমি পাহাড়ি বলে আমাকে বুলি করা হচ্ছে, এরকম কিন্তু না। এবার আপনি যদি দেখেন যারা একটু ইসলামিক, যারা একটু মানে হিজাব নিকাজ, মানে হিজাব যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদেরকেও কিন্তু বুলি করা হয়। দেখবেন যারা একদম নিকাব পরে তাদেরকেও খুব গোড়া মুসলিম এরকম বলা হয়। বাংলাদেশের কালচারটা না এরকম হয়ে গেছে আসলে। আমি যদি একটু ইসলাম প্র্যাকটিস করি তাহলেও সেখানে আমাকে বুলি করা হচ্ছে, আমি একটু প্রোগ্রেসিভ থাকি তাহলেও বুলি করা হচ্ছে, আর পাহাড়ি মানুষজন হলেই তাও বুলি করা হচ্ছে। এটা আসলে একটা কালচার হয়ে গেছে। এই কালচার থেকে আর কি আমাদেরকে বের হয়ে আসতে হবে। একজন মানুষ সে যদি চাইবে যে সেই বোরকা পরবে, নিকাব করবে, এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে সেই কি ড্রেস পরবে সেটা তো আমার বলার হস্তক্ষেপ নাই। একজন নারী যদি চায় সে বোরকা পরবে, নিকাব করবে, তা পরবেই, আমি তো মানা করতে পারি না। এবং কেউ যদি শাড়ি পরে তাকেও তো কেউ বলার কোনো প্রশ্নই আসে না। এবং আমি যদি আমার ট্রেডিশনাল ড্রেস পরি, আমাকেও তো বলার কোনো রাইটস নাই। আমি কি ড্রেস পরবো না পরবো সেটা মানে অন্যরা কেন বলবে? এটা তার একটা অধিকার, একটা গণতান্ত্রিক অধিকার, সে কি ড্রেস পরবে না পরবে। আমি চাই যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যার যেরকম চাহিদা, যার যেরকম প্র্যাকটিস সেটার মধ্যে দিয়ে থাকবে। এটাই তো বাংলাদেশের সৌন্দর্য, এটাই বৈচিত্র্যতা, যেখানে একজন মুসলিম নারীও থাকবে, একজন হিন্দু নারীও থাকবে, একজন পাহাড়ি নারীও থাকবে। এটাই আমাদের বাংলাদেশ। বঞ্চিত আসলে মনে করছি না। আমি যেটা মনে করি, মানে আমাদের না প্রথম পরিচয় সেটা হচ্ছে একজন বাংলাদেশি। এখন এই বাংলাদেশিদের মধ্যে তো বিভিন্ন জাতিসত্তার মানুষজন বসবাস করে। মূলধারার জনগোষ্ঠীর বাঙালি যারা আছেন তারাও আছেন, এবং যারা শারীরিকভাবে একটু অন্য ধরনের তারাও আছেন, কিংবা হিন্দুরা আছেন, কিংবা বৌদ্ধ খ্রিস্টান সবাই আছেন। এখন পাহাড়ি নারী বলে অধিকারটা পাচ্ছে, মানে পাহাড়ি জনগোষ্ঠী বলে অধিকারটা পাচ্ছে না এরকমও না। আপনি যদি মানে যেহেতু এটা একটা সামগ্রিক ব্যাপার, আপনি যদি উত্তরবঙ্গেও দেখেন, উত্তরবঙ্গের অবস্থা তো আরও খারাপ। ওখানকার মানুষও তো খুবই প্রান্তিক, ওখানেও তো অনেক সুবিধা পাওয়া যাচ্ছে না। এটা আসলে এই প্রবলেমটা না পুরো একটা সামগ্রিক প্রবলেম, এটা শুধুমাত্র পাহাড়ি জনগোষ্ঠীর বলে না। কিছুটা হয়তো আমরা মেজার করতে পারি, সেক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সেই প্রবলেম অ্যারাইজ করতে পারছে না, সে এটা পাচ্ছে না। কিন্তু আবার অন্য ক্ষেত্রে যদি আমরা উত্তরবঙ্গের কথাও চিন্তা করি, তারাও কিন্তু সুবিধাটা পাচ্ছে না। বিশেষ করে বিভিন্ন সময় দেখা গিয়েছে তারাও নিজেদেরকে এরকম ফিল করেন যে আমরা উত্তরবঙ্গের বলে আমরা এই সুবিধাটা পাচ্ছি না। এটা আসলে সামগ্রিকভাবে একটা ব্যাপার আমি দেখি আর কি। আমাদের পাহাড়িতে যেরকম কষ্ট আছে, আমাদের অন্যান্য যেসব প্রান্তিক এরিয়াগুলো আছে তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। এটা আমি সবসময় বলতে চাই যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশি। তো
তো আমরা যখন বিদেশে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে করি, নট দ্যাট হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টান। তো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু মানে আমি যেটা বললাম, মানে বাংলাদেশের মানুষদের মেন্টালিটি এমন একটা জায়গায় আটকে আছে যে আমরা কোনো জিনিসটাকে ভালো মতো করতে পারি না, মানে প্রসেস করতে পারি না। মানে কোনো একটা মানুষ যখন উপরে উঠে যাচ্ছে, এটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে আসলে তাকে সবাই মিলে টেনে আনা, মানে নিচে টেনে আনা আর কি। তো এটা একটা প্রবলেম। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, আমি মনে করি এটা সবার জন্য। যে হচ্ছে কি মানে যেটা আমি একটু আগেও বললাম আসলে, যে মানে খুব মুসলিম প্র্যাকটিসিং মুসলিম সে যখন কাজ করছে তাকেও কিন্তু টানার চেষ্টা করছে। সো মানে এটা না খুবই একটা নর্মাল ব্যাপার মনে হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটা নর্মাল ব্যাপার না। আমাদের এই টেন্ডেন্সি থেকে আর কি বেরিয়ে আসতে হবে, যে কারণ আমাদের তো একটাই পরিচয় বেসিক্যালি, আমরা বাংলাদেশি। তো আমরা যখন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি তখন তো আসলে এই বাংলাদেশি হিসেবে রিপ্রেজেন্ট করি। এবং আমরা যখন প্রাত্যহিক সমাবেশে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাই, আমরা কিন্তু সবাই গাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওখানে কিন্তু কোনো জাতিভেদে, ইভেন কি আমাদের যে সাম্যবাদ, যে আমরা সবাই মানুষ, এখানে তো জাতপাত ব্যাপারটা এরকম না। তো আমরা একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে যেরকম হওয়া উচিত সেটাই আমরা করি। বিষয়টা হচ্ছে এটা নিয়ে তো অনেকগুলো বিতর্ক আছে, আদিবাসী কি উপজাতি। এখন এগুলো নিয়ে আসলে এটা খুবই একটা কমপ্লেক্স জিনিস। কিন্তু তারপর আমি বলি, বাংলাদেশের সংবিধানে উপজাতি হিসেবে আখ্যায়িত করা আছে, বাট করা থাকলেও বিষয়টা হচ্ছে কি আপনি উপশব্দটার একটু যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন আমরা উপ কখন ইউজ করি, যখন কোনো একটা নদী থাকে, তার শাখা নদী যখন থাকে সেটা উপ হয়ে যায়। এবং এরকম উপশাখা কিংবা কোনো একটা ব্যাংকের শাখা হইলে সেটা উপশাখা হয়ে যায়। এখন আমরা একটা জাতি, আমার নিজস্ব ড্রেস আছে, নিজস্ব খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আমার নিজস্ব সংস্কৃতি আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, আমি কি আসলে অন্য একটা জাতির আমার তো সব কিছুই আছে। আমার নিজস্ব ভাষা আছে, আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, মানে আমার নিজস্ব বর্ণ আছে, আমার পোশাক পরিচ্ছদ, আমার সংস্কৃতি পুরোটাই তো অন্য জাতির থেকে ভিন্ন। তাহলে সেক্ষেত্রে আপনি কি আমাকে বলবেন যে আমি আসলে উপজাতি কিংবা আদিবাসী? বিষয়টা অনেকেই হয়তো মনে করে যে মানে আদি বাসিন্দা হওয়া তাকে আদিবাসী বলে, এরকম কিন্তু বিষয়টা না। এখানে আসলে অনেকগুলো বিষয় কাজ করে। তো এটা আমি একটা কথা বলতে চাই, আদিবাসী কিংবা উপজাতি এই বিতর্কে যদি আমরা না যাই, যদি আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি, অ্যাজ এ বাংলাদেশে যদি আমরা হওয়ার চেষ্টা করি, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এখন এখানে আরেকটা ফ্যাক্টর হয়তো কাজ করতে পারে, যে আমি একটা মানুষ, এখন আমার নাম হেমা চাকমা। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনার নাম তো হেমা না, আপনার নাম তো হচ্ছে রাবেয়া, তখন কি আমি খুশি হব? মোটেও না। তো সেক্ষেত্রে আমি হেমা চাকমা এবং আমার পরিচয়ে পরিচিত হতে চাই, তাহলে এটাই তো আমাকে বলা উচিত। তো একজন মানুষ সে কী পরিচয়ে পরিচিত হতে চায় সেটাও একটা ফ্যাক্টর। এখন সরকার তো আসলে আমাদেরকে অনেক কিছুই দেয় না, যেমন পুরো বাংলাদেশের জন্য যে দারিদ্র বিমোচন যে সিস্টেমটা, সেটাকে আসলে কি আমরা দারিদ্রর মানে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পেরেছি? আমরা তো সবসময় আন্দোলন করি, আমাদের বেসিক যে রাইটসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আন্দোলন করি, সরকার দিতে পারছে না, তাই বলে কি আমরা আন্দোলন করব না? তো একটা মানুষ তার আইডেন্টিটি কী সে যদি নিজেই ডিসাইড করে এবং অন্য কেউ আসলে চাপানোর বিষয় না, এটা হয়তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। তো আমার কথা হচ্ছে আমি যে পরিচয়ে পরিচিত হতে চাই সেটাই আমার পরিচয়। অন্য কেউ কী বলছে সেটা আসলে দেখার বিষয় না। এবং কেউ যদি জোর করেও বলার চেষ্টা করে তাহলে বলুক, কিন্তু সে যদি বলেও থাকে আমার যে স্বকীয়তা সেটা তো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমি আমার জায়গায় অটল থাকছি, আমি আমার স্বকীয়তায়, আমি আদর্শে, আমি মানে ওই জায়গায় আমি আছি আর কি।